হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি অবসেশন, লেখনীতে অরুণিমা শেখ, পর্ব সংখ্যা 4। রাত 1টা। ড্রেক মেনশন থেকে চুপি চুপি আজলান বের হয়ে গেল। অ্যাশের জন্য তার মন আনচান করছে। তার রাগের মাথায় চলে আসার কারণে অ্যাশকে বলে আসেনি। অ্যাশ ঠিকমতো বাড়িতে পৌঁছেছে কিনা তাও জানে না, আদৌ পৌঁছাতে পারলো কিনা তাও জানে না। অ্যাশ তো এখানে নতুন, পথঘাটও চেনে না। এই নিয়ে বাড়িতে আসার পর থেকে আজলানের মন আনচান করছে। আজলান তার রোলেক্স ল্যাম্বরগিনি নিয়ে ড্রেক মেনশন থেকে বেরিয়ে পড়ল। ওপর থেকে একজোড়া চোখ বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তার দিকে লক্ষ্য রাখছে, যা তার দৃষ্টিগোচর হলো না। টুরাকেরা রাস্তায় ছুটে চলেছে আজলানের গাড়ি। গন্তব্য তার ডুপ্লেক্স বাড়ি। কিছুক্ষণের মধ্যে আজলান তার গন্তব্যে স্থলে পৌঁছে গেল। দরজার কাছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতে দেখতে পেল সম্পূর্ণ ঘর অন্ধকার। কোনো এক অজানা আশঙ্কা তার বুক কেঁপে উঠল। সারা ঘর অন্ধকার থাকার কারণে যদি আজলান বুঝতে পারলো অ্যাশ বাড়িতে আসেনি, তারপর সে বাড়ির প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজল। যখন বাড়িতে অ্যাশের কোনো অস্তিত্ব খুঁজে পেল না, তখন সে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজলান একাকী বেসামাল ভাবে তার অফিসের পাশের রাস্তায় হাঁটছে। নিজের করা ভুলের জন্য তার এখন অনুশোচনা হচ্ছে। সে কেন যে জোর করে অফিস থেকে গেল না? কেন সে রিভানের সাথে বাড়িতে যেতে গেল? এটা ভেবে সে অপরাধবোধে ভুগছে। অফিস থেকে আজলান অফিসের প্রত্যেকটা রুমে হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু কোথাও অ্যাশকে পায়নি। অফিস থেকে বের হয়ে আশেপাশে প্রতিটি রাস্তা ভালোভাবে খুঁজছে, কিন্তু অ্যাশের দেখা মেলেনি। এক সময় ক্লান্ত হয়ে সে রাস্তার পাশের বেঞ্চিতে বসে পড়ে। দু হাত দিয়ে নিজের মাথার চুল খামচে ধরে, হাত দিয়ে বারংবার বেঞ্চিতে আঘাত করে। একটা সময় হাত থেকে রক্ত ঝরতে শুরু করে। তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আজ কিভাবে সে এত বড় ভুল করতে পারলো? কিভাবে সে তার ভালোবাসার মানুষের প্রতি এতটা ইরেসপন্সিবল হতে পারলো? সে তো জানতো যে সেখানে নতুন, আশেপাশে কিছুই চেনে না। তার জন্য অ্যাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো ভাবতে ভাবতে আজলান অঝরে কেঁদে দিল। অপরাধবোধ যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এদিকে তার হাত থেকে রক্ত ঝরছে, সেদিকে তার বিন্দুমাত্রও খেয়াল নেই। কোথায় আসে না শরীরের ক্ষতের থেকে হৃদয়ের ক্ষত বেশি যন্ত্রণা দেয়, তেমনই এখন আজলানের কাছে তার শরীরের ক্ষত থেকে তার মনের ক্ষত বেশি প্রাধান্য পাচ্ছে। আজলান হঠাৎ তার কাঁধে মেয়েলি হাতের স্পর্শ পেল। মেয়েটি নরম কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, কাঁদছেন কেন আপনি? পরিচিত কণ্ঠ শুনে আজলানা মাথা তুলে তাকাতেই সামনে অ্যাশকে দেখতে পেল। এতক্ষণ পর যেন তার শরীরে প্রাণ ফিরে এলো। সে আর কিছু না ভেবে অ্যাশকে জড়িয়ে ধরলো, তার সারা মুখে ছোট ছোট চুম্বুতে ভরিয়ে দিল। এদিকে আজলানের এমন কাণ্ডে অ্যাশ তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। কি করছেন? অ্যাশের কথা কানে যেতে আজলানা অ্যাশকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। হঠাৎ অ্যাশের পেছনে দাঁড়িয়ে থাকা জ্যাকের দিকে তার চোখ গেল। এতক্ষণে সে অ্যাশের একটু আগে অস্বস্তিকর কারণটা বুঝতে পারলো। আজলান অ্যাশের দিকে না তাকিয়ে বলল, গো সিট ইন দ্য কার অ্যাশ, আই উইল বি দেয়ার ইন এ বিট। আজলানের কথা মতো অ্যাশে চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। গাড়িতে বসে অ্যাশে একটু আগে তার সাথে ঘটতে যাওয়া ঘটনা ভাবতে লাগলো। অতীত। অফিস শেষ হয় রাত 8টায়। 10টা পর্যন্ত অফিস খোলা থাকে, তাই 10টা পর্যন্ত অ্যাশ অফিসের ভেতরে আজলানের জন্য অপেক্ষা করছিল। 10টার সময় যখন অফিস বন্ধ হয়ে যায়, তখন অ্যাশ অফিসের বাইরে বেঞ্চিতে বসে অনেকক্ষণ যাবৎ আজলানের জন্য অপেক্ষা করে। তার বিশ্বাস ছিল দেরি করে হলেও আজলান তাকে নিতে আসবে। যখন ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে 12টায় পৌঁছালো, তখন অ্যাশ আস্তে আস্তে ভয় লাগতে শুরু করলো। অচেনা জায়গা, অচেনা মানুষজন, তার মাঝে শুধু আজলানকেই তার চেনা। আর তার কাছে এখন আজলানের ফোন নম্বরও নেই সে তাকে ফোন দিবে। নিজের মনকে অন্যদিকে ঘোরানোর জন্য অ্যাশ বেঞ্চি থেকে উঠে অফিসের আশেপাশের রাস্তাগুলোতে হাঁটাহাঁটি করতে লাগলো। হঠাৎ রাস্তার মাঝখানে সে কিছু লোকের জটলা দেখতে পেল। একটু কাছে যেতে সে দেখতে পেল একজন মিলে একজন লোককে মারছে।
এসব দেখে অ্যাশ ভয়ে চিৎকার দিয়ে ওঠে, যার কারণে লোকগুলোর নজর তার উপর পড়ে। লোকগুলো অ্যাশকে দেখতে পাওয়া মাত্রই তাদের ভেতর থেকে লিডার টাইপের একজন বলে ওঠে, মালটাকে ধর, ও সবটা দেখে ফেলেছে। ও পুলিশের কাছে চলে গেলে আমরা বিপদে পড়বে। লোকগুলো তাদের লিডারের আদেশ পেয়ে অ্যাশকে ধরার জন্য সামনের দিকে অগ্রসর হয়। অ্যাশ বিপদের আশঙ্কা করে নিজের জীবন বাঁচানোর জন্য দিক বেদিক শূন্য হয়ে দৌড়তে থাকে। লোকগুলো অ্যাশকে ধরার জন্য তার পিছু ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় অ্যাশ রাস্তায় পড়ে যায়। কনক্রিটের রাস্তায় পড়ে যাওয়ার কারণে তার হাত এবং পায়ের কিছু অংশ ছিলে ছিল। অ্যাশ উঠতে চেষ্টা করলে উঠতে পারে না, আবার পড়ে যায়। অন্যদিকে লোকগুলো অ্যাশকে ধরার জন্য প্রায় তার কাছাকাছি চলে এসেছে। অ্যাশ নিজেকে তাদের থেকে বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার দিতে থাকে। এই আশায় যে আশেপাশে কেউ থাকলে তার সাহায্যের জন্য এগিয়ে আসবে। অ্যাশ আর লোকগুলো যে রাস্তাতে ছিল তার বিপরীতের দিকের রাস্তায় জ্যাক ছিল। রাতে সে নাইট ওয়াকের জন্য বের হয়েছিল। হঠাৎ মেয়েলি চিৎকার শুনে সে বুঝতে পারলো আশেপাশে কোনো মেয়ে বিপদে পড়েছে। সে কোনো কিছু না ভেবে সাহায্যের জন্য এগিয়ে আসলো। অ্যাশ আর লোকগুলো যা রাস্তাতে ছিল, জ্যাক অ্যাশের চিৎকারের শব্দ অনুসরণ করে শীঘ্রই সে রাস্তায় পৌঁছে গেল। জ্যাক পৌঁছাতে পৌঁছাতে লোকগুলো অ্যাশের কাছাকাছি চলে এসেছে। একটা লোক অ্যাশের গায়ের ওড়না ধরে টানাটানি করছিল, আর অ্যাশ নিজের সম্মান আর নিজেরকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। জ্যাক আর কিছু না ভেবে পেছন থেকে লোকগুলোকে আওয়াজ দিল। জ্যাকের আওয়াজ পেয়ে লোকগুলো অ্যাশকে ছেড়ে জ্যাককে মারার জন্য এগিয়ে আসলো। জ্যাক লোকগুলোকে দেখে চিনতে পেরে যায় এরা হলো টুকার বিখ্যাত স্নেকার গ্যাংয়ের মেম্বার। লোকগুলো জ্যাককে মারার জন্য এগিয়ে যেতে জ্যাক বলল, মরার শখ না থাকলে আমার গায়ে হাত তোলার ভুলটাও করিস না। জ্যাকের কথা শুনে লোকগুলো বিশ্রীভাবে হাসতে লাগলো। তুই কে রে? তুই ভাবিস কি নিজেকে বড় বড়? 4-5টা ডায়লগ দিলে আমরা তোকে ছেড়ে দেবো এটা ভেবেছিস? মিস ড্রাককে চিনিস? মিস ড্রাকের নাম শুনতে লোকগুলোর হাসি বন্ধ হয়ে গেল। তাদের এক একজনের চেহারায় স্পষ্ট আতঙ্ক দেখা দিল। মিস ড্রাক? হ্যাঁ, আমি তার পার্সোনাল সেক্রেটারি জ্যাকসন। নামটা নিশ্চয় শুনেছিস। এবার নিশ্চয় বলবি না যে জ্যাকসন কায়নাতকে তোরা চিনিস না। জ্যাকের কথা শুনে লোকগুলো ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। অস্ট্রেলিয়ার বড় বড় মাফিয়াদের জন্য আতঙ্কের আরেক নাম মিস্টার ড্রাইক আর জ্যাকসনের কায়নাত। যদি আজ পর্যন্ত মিস্টার ড্রাইক এবং জ্যাকসন কায়নাতের চেহারা কেউ দেখেনি, তারা দেখতে কেমন তাও জানে না। এখন শুধু তারা মিস্টার ড্রাইক আর জ্যাকসন কায়নাতের কথা শুনেছে। আজকে এভাবে যে তারা জ্যাকসন কায়নাতের সামনে পড়ে যাবে তা তারা ভুলেও ভাবেনি। লোকগুলো হঠাৎ কিছু না বলে জ্যাকসনের পায়ের কাছে বসে পড়ল। স্যার প্লিজ আমাদের মাফ করে দিন, আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের মারবেন না। জ্যাক আর ঝামেলা বাড়াতে চাইল না, তার লোকগুলোকে ছেড়ে দিল। দূর থেকে নিভুর নিভুর চোখে সবটাই অ্যাশ দেখছিল। তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে এসেছে একথা ভেবে অ্যাশের শান্তি নিঃশ্বাস ফেলল। তারপর কী ঘটেছে তা দেখার জন্য ভাগ্য আর অ্যাশের হলো না। অতিরিক্ত ভয় পাওয়ার কারণে সে সেখানে সেন্সলেস হয়ে গেল। যা কাছে এসে ভালো করে দেখতে অ্যাশকে চিনতে পারলো। সে অ্যাশকে সেন্সলেস অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তার কাছাকাছি হসপিটালে নিয়ে গেল। অ্যাশের যখন জ্ঞান ফিরল তখন সে হসপিটালের বেডে, জ্যাক তার পাশে বসেছিল। অ্যাশের জ্ঞান ফিরতেই দেখে জ্যাক গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। ডাক্তার এসে অ্যাশকে চেক করলো। বেশি সিরিয়াস কিছু না হওয়ার কারণে ডাক্তার তখনই অ্যাশকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিল। পথে আস্তে আস্তে জ্যাক অ্যাশকে জিজ্ঞেস করলো লোকগুলো কেন তার পিছু নিয়েছিল। অ্যাশ জ্যাককে সবটা খুলে বলল। হাঁটতে হাঁটতে একসময় অ্যাশ আর জ্যাক অফিসের কাছাকাছি চলে এলো। অফিসের কাছাকাছি আসতে অ্যাশ আজলানের বিধ্বস্ত অবস্থায় রাস্তায় পাশের বেঞ্চে বসা দেখলো। আজলানকে এই অবস্থা দেখে অ্যাশ এক ছুটে তার কাছে চলে আসলো। জ্যাকও তার পিছু পিছু আসলো। বর্তমান অ্যাশ এখনো গাড়ির সিটে হেলান দিয়ে একটু আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছে। অচেনা জায়গায় এমন একটা পরিস্থিতি তার মনে গভীরভাবে দাগ কেটে গেছে। এদিকে অ্যাশ চলে যাওয়ার সাথে সাথে আজলান জ্যাকের কাছে যায়। জ্যাককে অ্যাশের কথা জিজ্ঞেস করতেই
অ্যাশের বলা সব কথা জ্যাককে আসলানকে খুলে বলে। সাথে এটা বলেছে ওরা স্নেকের গ্রুপের মেম্বার ছিল। সবটা শুনে আসলানের মাথায় রাগ উঠে যায়। মুহূর্তে তার চোখ রক্তবর্ণ ধারণ করে। আসলানকে এই অবস্থায় দেখে জ্যাক ভয় পেয়ে যায়। সে জানে আসলান রেগে গেলে মানুষ খুন করতে দুবার ভাবে না। সে যতটা সম্ভব আসলানকে শান্ত করার চেষ্টা করে। স্যার প্লিজ শান্ত হন। স্নেক গ্রুপের লিডারকে আমাদের ডেথ সেলে নিয়ে আয় জ্যাক। আজকে ওর বুক ছিঁড়ে কলিজা বের করে দেখবো ওর সাহস কত, কার দিকে ও হাত বাড়িয়েছে তাও জানে না। এটা বলে আসলান গাড়ির দিকে চলে গেল। জ্যাক আসলানের কথা শুনে ঢোক গেল। সে ভালোই জানে ডেথ সেলে আসলানে কি করে। সে একবার ডেথ সেলে ঢোকে সে জীবন নিয়ে আর সেখান থেকে বের হতে পারে না। আজকে রাতে যে ভয়ঙ্কর কিছু ঘটবে সেটা আন্দাজ করতে ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। গাড়ির কাছে আসতে আসলানের মুখমণ্ডল থেকে রাগি রাগি ভাবটা চলে গেল। অ্যাশকে চোখের সামনে দেখতে তার পুরো চেহারা শীতলতায় ছেয়ে গেল। গাড়িতে ঢুকে সে দু চোখ ভরে অ্যাশকে দেখতে লাগলো। অ্যাশে ক্লান্ত থাকার কারণে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। বাতাসে তার খোলা চুলগুলো বারবার আসলানের মুখে এসে লাগছে। আসলান প্রাণ ভরে অ্যাশের চুলের ঘ্রাণ নিল। এভাবে কিছু সময় পেরিয়ে গেল। রাত 4টা, ভোরের আলো তখনও ফোটেনি। আসলান অ্যাশকে বাড়িতে নিয়ে এসে রুমে শুইয়ে দিল। আলতোভাবে অ্যাশের কপালে ঠোঁটের পরও সেঁকে দিল। অ্যাশেরা হাতে পায়ে যেখানে ব্যান্ডেজ করে সেখানে হাত দিয়ে বলল, আজকে যার জন্য তোমার এই অবস্থা ট্রাস্ট মি মায়াবতী, আমি যদি তাকে মৃত্যুর থেকেও কঠিন যন্ত্রণা দিয়ে ওপরে পাঠাতে না পারি তাহলে আমি আসলান ড্রাইক না। কথাগুলো বলতে বলতে আসলানের মুখভঙ্গি শক্ত হয়ে উঠতে শুরু করলো। সময়টা ভোর রাত। ঘড়ির কাঁটা 4:30 ছুঁই। আসলান তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য পূরণের জন্য। গাড়ি এসে থামলো জঙ্গলের ভেতর থাকা এক পুরনো বাড়ির সামনে। বাড়িটা দেখে মনে হচ্ছে এটা অনেক দিনের পরিত্যক্ত। বাড়ির চারপাশে ঘেরা জঙ্গল, দূর দূরান্ত পর্যন্ত মানুষের ছিটে ফোটাও নেই। আসলান গাড়ি থেকে নামতেই জ্যাক সহ কিছু কালো পোশাক পরিহিত গার্ড তার কাছে এগিয়ে এলো। শুয়োরের বাচ্চা কোথায়? জ্যাক, আসলানের কণ্ঠে হিংস্রতা বিদ্যমান। ভেতরে আসিস। স্যার আরেকবার ভেবে দেখলে হতো না, ও তো না জেনে। তোকে ওর ব্যাপারে বেশি ভাবতে হবে না। তুই জানিস ও 1 বছরে দেশের বাইরে প্রায় 10,000 মেয়ে পাচার করেছে। বল জানিস ও কত মায়ের বুক খালি করেছে তা জানিস? এত কিছু করার পরে আমি ওকে এতদিন বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে ও নিজেই নিজের মৃত্যু ডেকে আনলো। এখন ওকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এটা বলে আসলান বাড়িটির ভেতরের দিকে এগিয়ে গেল। জ্যাকও তার পিছু গেল। বাড়ির ভিতরে ঢুকে আসলান আর জ্যাক একটা ঘরে প্রবেশ করলো। ঘরটা অন্ধকার, স্যাঁতসেঁতে, আর চারপাশে ভেসে বেড়াচ্ছে পচা রক্ত আর ঘামের গন্ধ। মাথার উপরের দিকে একটা পুরনো বাল্ব জ্বলছে, যার মাঝে মাঝে জ্বলে আবার নিভে যায়। দেয়াল জুড়ে লেগে আছে শুকনো রক্তের দাগ, কোনোটা তাজা কোনোটা অনেক পুরনো। হ্যাঁ, এটা আসলানের সেই ডেথ সেল, যেখানে একবার কাউকে নিয়ে আসা হলে মৃত্যু ছাড়া তাকে আসলানের হাত থেকে কেউ বাঁচাতে পারে না। যে সকল সন্ত্রাসীরা প্রতিনিয়ত সাধারণ মানুষের ক্ষতি করে যাচ্ছে তাদের সকলের শেষ গন্তব্যস্থল এটা, ডেথ সেল। ঘরের এক কোণায় রাখা আছে মরিচের গুঁড়ো, দড়ি, লোহার রড, আরও নানা ধরনের যন্ত্রপাতি। সবকিছু এমনভাবে সাজানো যেন এগুলো কোনো অস্ত্র নয়, বরং নির্যাতনের শিল্পকর্ম। মেঝেতে ছড়িয়ে আছে মানুষের চুল, নখ আর ছিঁড়ে যাওয়া জামা কাপড়। ঘরের মাঝ বরাবর লোহার চেয়ারে বসে আছে স্নেক গ্যাংয়ের লিডার। সে চুপ করে বসে আছে লোহার চেয়ারে, হাত পা শক্ত করে বাঁধা হয়েছে মরিচা ধরার শিকল দিয়ে। মুখটা আধো আলোয় দেখা যায়, ফোলা চোখ, ফেটে যাওয়া ঠোঁট, গাল বেয়ে শুকিয়ে যাওয়া রক্তের রেখা। তার শরীর জুড়ে দাগ, কোনোটা পুড়ে যাওয়ার, কোনোটা চাবুকের ছিল, কোনোটা আবার স্নেপ নখ দিয়ে খামচে ছেঁড়া। তার সামনে রাখা একটা ছোট্ট টেবিল, তাতে কাঁটাযুক্ত চামচ, ধারালো ব্লেড, আরও কিছু ইঞ্জেকশন, যার ভেতরে তরলগুলোর রং দেখে ভয় লাগে।
আসলান এখানে আসার আগেও যে তার উপরে নানাভাবে শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা তার অবস্থা দেখে বোঝা যায়। আসলান আর জ্যাক ধীর পায়ে লোকটির দিকে এগিয়ে যায়। কেমন আছেন লিডার সাহেব? আসলানের কণ্ঠ কানে যেতে লোকটি তার দিকে তাকায়। মুখে দড়ি দিয়ে বাঁধা থাকার কারণে ইশারায় সে আসলানকে কিছু বোঝানোর চেষ্টা করে। আসলান জ্যাককে লোকটার মুখ খুলে দড়ি খুলে দিতে বলে। আসলানের কথা অনুসারে জ্যাক গিয়ে লোকটার মুখে দড়ি খুলে দেয়। দড়ি খুলে দিতে লোকটা যেন একটা শান্তির নিঃশ্বাস ত্যাগ করে, কিন্তু এই শান্তি তার বেশিক্ষণ টেকে না। আসলান একটা ধারালো ছুরি নিয়ে লোকটির গলায় চেপে ধরে। শান্ত কণ্ঠে বলে, কেন কেন তুই আমার ভালোবাসার মানুষকে এতটা কষ্ট দিলি? কেন তোদের জন্য তার চোখে পানি আসলো? শুধু তোদের করা কুকর্ম দেখে ফেলেছিস বলে? জানিস আজ শুধু তোদের জন্য আমার ভালোবাসার মানুষের হাতে পায়ে আঘাত দিচ্ছিল। আজ তোকে আমার হাত থেকে স্বয়ং মৃত্যু বাঁচাতে পারবে না। আসলানের কণ্ঠ শক্ত, কিন্তু এই অন্ধকার ঘরে তার এই শক্ত কণ্ঠ মুহূর্তের যেন কারো মনে ভয়ের সৃষ্টি করতে সক্ষম। কথা বলতে বলতে আসলান ছুরির ঘা দিয়ে লোকটির বুকের এক পাশ কেটে দেয়, সামান্য করে, কিন্তু সেখান থেকে গলগলে রক্ত ধারা বইতে থাকে। এইভাবে সে লোকটির শরীরে বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি করে, কোনোটা গভীর, কোনোটা চামড়ার নিচে। এতেও যেন তার মনে শান্তি লাগে না। আসলান হিংস্র বাঘের মতো চিৎকার দিয়ে জ্যাককে ডাকে। আসলানের চিৎকারে বাইরে পাহারায় থাকা গার্ডরাও কেঁপে ওঠে, কিন্তু ভেতরে কি হচ্ছে তার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাদের জন্য বাড়ির বাইরেটাই বরাদ্দ করা, ভেতরে তাদের প্রবেশ নিষিদ্ধ। তারপরে কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে ভেতরে প্রবেশ করলে তার মৃত্যু অনিবার্য। জ্যাক আসলানের হিংস্রতা দেখতে অভ্যস্ত। প্রথম তার সব ভালো লাগতো না, কিন্তু আসলানের সাথে থাকতে থাকতে সেও এখন এসবে অভ্যস্ত হয়ে গেছে। জ্যাক এই শোরের বাচ্চার চোখ আর মুখে কাপড় বেঁধে দেয়, যেন এই যন্ত্রণা ছটফট করে কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের করতে না পারে। জ্যাক আসলানের কথা মতো লোকটার চোখে মুখে কাপড় বেঁধে দেয়। লোকটার চোখে মুখে বেঁধে দেওয়ার পর প্রথমেই তাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে তার গায়ে বিদ্যুৎ চালানো হয়। তার শরীর এক চটকায় লাফিয়ে ওঠে, পেশিগুলো কুঁচকে যায়, দাঁতে কিটমিট করে ওঠে। মুখ বাঁধা থাকার কারণে সে চিৎকার করতে পারে না, কিন্তু ভেতর আর্তনাদ ছাপিয়ে যায় ঘরের দেয়ালে। এতে আসলানের হিংস্রতা কমে না, বরং লোকটার এমন কষ্ট পেতে দেখে তার হিংস্রতার জন্য আগের থেকে দ্বিগুণ বেড়ে যায়। সে নিজ হাতে লোকটির নখের নিচে সুচ ঢোকাতে শুরু করে, একটা একটা করে, ধীরে ধীরে, ঠান্ডা নিষ্ঠুরতায়। প্রতিটি সুচ ঢোকার সময় লোকটি কেঁপে ওঠে, ঘাম ঝরে, কিন্তু চিৎকার করতে পারে না। যন্ত্রণা এতটাই গভীর যে তার শরীর ঠান্ডা হয়ে আসে, কিন্তু আসলান থামে না। সে লোকটার হাতের আঙুলগুলো একে একে ভাঙতে থাকে। নরম নয়, বরং হঠাৎ করে শব্দ করে ভেঙে ফেলা হয়। হাড়ে সে ভাঙার শব্দ ঘরে প্রতিধ্বনিত হয়। লোকটাকে এভাবে কষ্ট দিয়ে আসলানের জন্য পৈশাচিক আনন্দ অনুভব করে। এসব কিছু করেও সে এখানে থেমে থাকে না। সে লোকটির গায়ে গরম লোহার রড স্পর্শ করায়, এক জায়গায় নয়, কাঁধ, ঘাড়, পিঠ, সব জায়গায় পুড়ে যাওয়া চামড়া। পোড়া চামড়ার গন্ধে ঘর ভরে ওঠে। লোকটি কাঁদতে পারে না, সে যেন কাঁদতে ভুলে গেছে। শুধু চোখের কোণ দিয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। অবশেষে আসলান এত নৃশংস তার শরীরের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটি পরে পরে পাড়ি জমায়। এতক্ষণে ছটফট করা শরীরটা হঠাৎ এমন নিস্তেজ হয়ে যাওয়া দেখে আসলান আর জ্যাক বুঝতে পারে যে লোকটি আর জীবিত নেই। এবার আসলান জ্যাককে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিতে বলে। ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় ভালোভাবে, কোনো শব্দ যেন বাইরে না যায়, কোনো গন্ধ যেন কেউ টের না পায়। আলোটা নিভিয়ে কেবল এক পাশে রাখা টিমটিমে লাল বাতি জ্বালিয়ে রাখা হয়, যেন ঘরটা একটা রক্তিম ছায়া পড়ে। ঘরের মাঝখানে পড়ে আছে এক নিথর মৃতদেহ, ঠান্ডা, নিস্তেজ, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে সে দেহ আর থাকবে না। দেহটির মালিকের অস্তিত্ব এই দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে। ঘরের এক কোণায় রাখা বিশাল কাচের কন্টেনারটা জ্যাক ধীরে ধীরে টেনে আনে। তার ভেতরে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ঝকঝকে, স্বচ্ছ আর ভয়াবহ।
মুখ খুলতে এক ধরনের তীব্র বিষাক্ত গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। চোখ জ্বালা করে ওঠে জ্যাকের, গন্ধে গা গুলে আসে তার, কিন্তু আসলানের মুখে যেন কোনো অনুভূতি নেই। এক ধরনের অভ্যস্ত ঠান্ডা নিষ্ঠুরতা। মৃতদেহটা ধীরে ধীরে তুলে নামানো হয় অ্যাসিডে। প্রথমে চামড়া গলতে শুরু করে, মাংস আগলা হয়ে আসে, লালচে রক্ত তরল ছড়িয়ে পড়ে অ্যাসিডের ওপর। অ্যাসিডের প্রতিক্রিয়ায় ফোঁস শব্দ হয়, বুদবুদ উঠতে থাকে, মাংসগুলো সরে গিয়ে হাড় দেখা দেয়। তবে সেটাও বেশিক্ষণ থাকে না। হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাড়ের ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে একে একে সব গলিয়ে দেয়। ঘণ্টাখানেকের মাথায় কন্টেনারের ভেতরে আর কিছুই নেই, শুধু এক ধরনের কাদা মতো গলিত তরল। সেখানে একসময় ছিল একটা দেহ, একসময় ছিল একটি জীবন। এই মৃত্যু ছিল নিঃশব্দ, না রক্ত ঝরানো, না চিৎকার, না কোনো অস্তিত্বের চিহ্ন। ঘর আবার নিস্তব্ধ, শুধু বাতাসে ভেসে বেড়ায় এক ধরনের গন্ধ, মৃত্যুর ভয়ের আর নৃশংসতার। সকাল 10টার দিকে এসে ঘুম ভাঙতে সে নিজেকে বিছানায় পায়। ব্যথায় ওষুধ খাওয়ার কারণে আজকে তার একটু বেশি ঘুম হয়েছে। নিজেকে বিছানায় রেখে সে বুঝতে পারে কালকে রাতে আসলান তাকে রুমে নিয়ে এসেছে। সে অন্য কিছু না ভেবে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য যায়। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে আসলান ড্রয়িং রুমের সোফায় বসে। আসলান সোফায় বসে তার হাতের কেটে যাওয়া অংশে ওষুধ লাগাচ্ছে। সেটা দেখে দ্রুত আসলানের কাছে আসে। দিন। আসলান অ্যাশির কথা শুনে তার দিকে তাকিয়ে বলল, কি ওষুধ? কেন? আমি লাগিয়ে দিচ্ছি। দরকার নেই, আমি নিচে কার নিচে করতে অভ্যস্ত। আর কিছু না বলে সোফার একপাশে বসে পড়ে। হঠাৎ কালকে রাতের কথা মনে পড়তে সে আসলানকে বলে উঠল, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করব? আসলান হাতে ওষুধ লাগাতে লাগাতে বলল, হুম। আসলানের কাছ থেকে সম্মতি পেয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে পছন্দ করেন? আসলান অ্যাশের প্রশ্ন শুনে আসলানের হাত থেমে যায়। সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যায়। আসলানের এই নীরবতাকেই সম্মতি হিসেবে ধরে নেয়, কারণ কালকে রাতে সে আসলানের চোখে তার জন্য চিন্তা দেখেছিল। আর মানুষ তো তার জন্যই চিন্তা করে যাকে সে ভালোবাসে, পছন্দ করে। এটা ভেবে মনে মনে খুশি হতে থাকে। সেদিনের প্রায় 1 মাস কেটে গেছে। এই 1 মাস আসলান এশকে অফিসে যেতে দেয়নি। সময় পেলে সে এশকে টুরাকে ঘুরিয়ে দেখিয়েছে, প্রত্যেকটা রাস্তা ভালো করে চিনিয়েছে, যেন সে আগের বারের মতো কোনো বাজে পরিস্থিতিতে ফেসে না যায়। আজ প্রায় 1 মাস পর এশ অফিসে আসলো, কিন্তু অফিসে এসে যে তাকে এমন একটা কথা শুনতে হবে সেটা সে কল্পনাও ভাবতে পারেনি। আজ প্রায় 1 মাস পর অ্যাশ অফিসে আসলো। আগামী মাসের 15 তারিখে আসলান আর অলিভিয়ার এঙ্গেজমেন্ট। এ কথা শুনেই অফিসের লাঞ্চ টাইমে অ্যাশ অফিসের ক্যান্টিনে ঢুকতে তার কানে কিছু গুঞ্জন আসলো। একজন মেয়ে কর্মচারী আরেকজন মেয়ে কর্মচারীকে বলছে, শুনেছিস আগামী মাসে আসলান স্যার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট? পাশের জন বলল, এঙ্গেজমেন্ট তো গত মাসে হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু শুনলাম স্যারের নাকি কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যার কারণে তাদের এঙ্গেজমেন্ট সামনের মাসে ফিক্সড করা হয়েছে। কালকে রায়ান স্যার এসে অফিসের সকল কর্মচারীকে ইনভাইট করে গেছে। এগুলো নিয়ে কথা বলতে বলতে মেয়ে দুটো সেখান থেকে চলে গেল। কথাগুলো শুনে অ্যাশের হাতে থাকা পানির বোতলটা নিচে পড়ে গেল। চারপাশে আওয়াজ যেন হঠাৎ থেমে গেল। তার কানে যেন আরো কোনো শব্দই যাচ্ছে না। তার মনে হলো কেউ যেন তার হৃৎপিণ্ডটা চেপে ধরেছে। তার মাথায় শুধু একটা নামই ঘুরছে, আসলান, আর তার কানে বাজছে তখনকার মেয়ে কর্মচারীদের বলা কথাগুলো। তার মুখে কোনো কথা নেই, চোখে অদ্ভুত শূন্যতা। সে আর ক্যান্টিনে দাঁড়িয়ে থাকতে পারল না, সবটা যেন তার কাছে এলোমেলো লাগছে। সে কাউকে কিছু না বলে চুপচাপ অফিস থেকে বাড়িতে চলে আসে। গত 1 মাস আসলান তাকে তুরাকের সব রাস্তা চিনিয়েছে, যার কারণে একলা বাড়ি চিনে আসতে তার কোনো সমস্যা হয়নি। বাড়িতে ঢুকে সোজা তার রুমে চলে যায়, বিছানাতে ব্যাগ ফেলে সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। সে আর অন করে তার নিচে বসে পড়ে। মুহূর্তে ঠান্ডা পানি তার শরীর ভিজিয়ে দেয়। পানি অতিরিক্ত শীতল হওয়ার কারণে ঠান্ডায় তার হাত পা কাঁপতে থাকে। তার চোখে কেমন যেন জ্বলছে, বুক ফেটে কান্না আসতে চাইছে।
সে তার কাঁপতে থাকা হাত দুটো দিয়ে নিজের মুখ চেপে কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা করলেও শেষমেশ সামা করে কেঁদেই ফেলে। সে নিজের কোলে নিজেই মুখ লুকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, আপনি কি আমাকে কখনোই ভালোবাসেননি আসলান? আমি আপনার চোখে আমার জন্য যে মুহূর্তে দেখেছিলাম, তাহলে সেটা কি ভালোবাসা ছিল না? আমি কি মানুষ চিনতে আবারও ভুল করলাম? এটা বলতে বলতে সে আবারও কান্নায় ভেঙে পড়ে। আজ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে কেউ নেই, তার মনের ব্যথা উপশম করার জন্য কেউ নেই। প্রায় 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পর অ্যাশ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আজলানের সামনে দাঁড়ায়। তার চোখ দুটো লাল, ফোলা ফোলা ভাব, চুলগুলো এলোমেলো। যে কেউ একবার দেখলে বুঝে যাবে সে এতক্ষণ কান্না করছিল। সে আয়নার দিকে তাকায়, নিজের চোখে চোখ রেখে বলে, আমি আপনাকে বিশ্বাস করেছিলাম আজলান, ভরসা করেছিলাম আপনাকে, শুধু একজন মানুষ হিসেবে নয়, আমার জীবন সঙ্গী হিসেবেও। 3 কবুল বলে বৈধভাবে স্বামী হিসেবে গ্রহণ করার সত্ত্বেও আপনি কখনো আমার ছিলেন না। আমি ভুল ছিলাম, আপনাকে ভুল ভেবেছিলাম। আমার প্রতি আপনার কেয়ারিং স্বভাবটা আমি ভালোবাসা ভেবেছিলাম। ভুল বুঝেছিলাম আপনার সেদিনের সেই নীরবতাকে। এটা বলে সে নিজের ভাগ্যকে উদ্দেশ্য করে তাচ্ছিল হাসি দিয়ে বলে, জ্যাক জ্যাক কাম টু মাই কেবিন কুইকলি। আজলানের ডাক শুনে জ্যাক দ্রুত আজলানের কেবিনের দিকে গেল। দরজা নক করে ভেতরে ঢোকার পারমিশন নিল। স্যার, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আজকে গিয়ে বলো আমি ডেকেছি। কিন্তু স্যার? কিসের কিন্তু? স্যার, আসলে ম্যাম তো অনেক আগে অফিস থেকে বেরিয়ে গেছে। হোয়াট, চলে গেছে? এটা বলে আজলান দাঁড়িয়ে গেল। জি স্যার। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? ম্যামের হাতে শরীর খারাপ লাগছিল, তাই কাউকে কিছু না বলে চলে গেছে। আজলান জ্যাকের দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই এত কিছু বুঝলি কিভাবে স্যার? তুই কি ভুল করে মনের ভুলে ওর দিকে তাকিয়েছিলি নাকি? কথা বলতে বলতে আজলান টেবিলের পাশে থাকা ফুলের ঝুড়ি থেকে ছুরি উঠিয়ে নিয়ে ধীরে ধীরে জ্যাকের দিকে এগোতে থাকে। আজলানকে ছুরি হাতে নিয়ে নিচের দিকে এগোতে দেখে জ্যাক ঘাবড়ে যায়। এসির মধ্যে সে ঘামতে শুরু করে। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে আমতা আমতা করে বলে, ইয়ে মানে স্যার। আজলান ছুরিতে হাত বোলাতে বোলাতে ঠান্ডা কণ্ঠে বলে, তুই তো জানিসই জ্যাক, আমার ব্যক্তিগত জিনিসের ওপর কারো নজর আমি সহ্য করতে পারি না। যারা আমার ব্যক্তিগত জিনিসের ওপর নজর দেয় তাদের সাথে আমি ঠিক কী করি সেটা নিশ্চয়ই তোকে আলাদা করে বোঝাতে হবে না। আসলানের ঠান্ডা হুমকি জ্যাকের ভেতর থেকে নাড়িয়ে দিল। সে ভীত সন্তুষ্ট কণ্ঠে বলল, স্যার বিশ্বাস করুন, ম্যাম আমার আপন ছোট বোনের মতো। আমি কখনো অন্য কোনো নজরে তার দিকে তাকাইনি। আর আজকে তো আমার আসার আগে সে অফিস থেকে চলে গেছে। আমি তো বাইরে থেকে শুনে এলাম যে ম্যাম যখন বেরিয়ে যাচ্ছিল তখন তাকে অনেক এলোমেলো লাগছিল। তার কি আমি ভাবলাম হয়তো ম্যামের শরীর খারাপ লাগছিল, এর বেশি কিছু না। আজলান জ্যাকের কথা শুনে হাতের ছুরিটা আবার ফলের ঝুড়িতে রেখে দিল। ঠিক আছে, তুই এখন যা। আজলান কেবিন থেকে বের হয়ে জ্যাককে বুক ভরে শ্বাস নিল। আর একটু হলে আজলানের ভয়ে তার প্রাণ পাখি স্বেচ্ছায় দেহত্যাগ করত। জ্যাক কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরপরই আজলান বাড়ির উদ্দেশ্যে অফিস থেকে বেরিয়ে পড়ে। অ্যাশ ওপেন দ্য ডোর। ভেতর থেকে অ্যাশের কোনো সারা শব্দ না পেয়ে আজলান নিজের দরজার পাশার দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকতে সে অ্যাশকে ডাকতে লাগলো। এত ডাকাডাকির পরে অ্যাশের কোনো সারা শব্দ না পেয়ে এবার আজলান চিন্তা হতে লাগলো। সে মনে মনে ভাবলো জ্যাক বলেছিল অফিস থেকে বের হওয়ার সময় অ্যাশকে অনেকটা এলোমেলো লাগছিল। অ্যাশের আবার শরীর খারাপ হয়নি তো? এটা মাথায় আসতে আজলান দৌড়ে অ্যাশের রুমে যায়। রুমে ঢুকতে পুরো রুমে খালি, অ্যাশ নিজেও রুমে নেই। আজলান আর অ্যাশের প্রথম থেকে আলাদা আলাদা রুম থাকতো, কিন্তু জ্যাককে আজকে অ্যাশ বেখেয়ালে আজলানের রুমে এসে পড়েছিল। অফিস থেকে আসার পরে তার মনের অবস্থা এতটাই খারাপ ছিল যে কখন নিজের রুমের পরিবর্তে আজলানের রুমে ঢুকে গেছে তা খেয়ালই করেনি। আজলানের রুমে সাউন্ড প্রুফ হওয়ার কারণে এতক্ষণে ডাকাডাকি সত্ত্বেও আজলানের ডাক অ্যাশের কানে যায়নি। অ্যাশের রুম থেকে বের হয়ে আজলান নিজের রুমে প্রবেশ করতে দেখতে পায় অ্যাশ এলোমেলোভাবে তার বিছানাতে হাত পা ছেড়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। আজলান অ্যাশকে দেখে মুচকে হেসে ধীর পায়ে তার দিকে এগিয়ে যায়।
বিছানার কাছে এসে অ্যাশের পাশ ঘেঁষে বসে পড়ে। গোল লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার এতক্ষণের ব্যাকুলতা এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যায়। নিজের হাত আলতোভাবে অ্যাশের গালে ছুঁয়ে দেয়। নিজের গালে কারো হাতের স্পর্শ পেতেই অ্যাশের ঘুম ভেঙে যায়। সে ধরফরে উঠে বসে। নিজের পাশে আজলানকে দেখে সে কিছুটা শান্তি পায়, কিন্তু দুপুরের কথা মনে আসতেই তার চোখের কোণায় অশ্রু জমতে শুরু করে। সে আজলানের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না বলে চুপচাপ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসে। আজলান অ্যাশকে বেরিয়ে যেতে দেখে কিছু জিজ্ঞেস করতে গিয়ে আবার থেমে যায়। ধন্যবাদ সকলকে। ভিডিওটি কমেন্ট হিসেবে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন।